হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব সেভেন প্রিন্স অ্যানিমের সর্বশেষ এপিসোড 24। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের এই সেভেন প্রিন্স অ্যানিমেটা আপাতত কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এর সিজন 2 আজকে শেষ হয়ে যাবে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ শেষে আপনারা জানতে পারবেন এই অ্যানিমের সিজন 3ও অবশ্যই আসবে। হয়তো এটা 27-এ অথবা 26-এর শেষের দিকে আসতে পারে, বাট এর অফিসিয়াল কোনো ডেট এখন পর্যন্ত জানা যায়নি। তো আপনারা যদি এই অ্যানিমের আগের এপিসোডগুলো দেখতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া সেভেন প্রিন্সের প্লেলিস্টটি চেক করতে পারেন। সেখানেই একসাথে সব এপিসোড পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন অসাধারণ এক্সপ্লেনেশনের জন্য। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। শুরুতেই আমরা দেখতে পাই ঈশার এখনো গান গেয়েই যাচ্ছে। আর লয়েড যে গীতানের উপর অ্যাটাকটা করেছিল, ওই অ্যাটাকটা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। আর গীতানের সেইটা কিভাবে যেন তার ম্যাজিক্যাল হ্যান্ডের মাধ্যমে ডিফেন্স করে ফেলে। লয়েড বলে, এ কি, তুমি অ্যাটাক ব্লক করতে পেরেছ? তার মানে আমি সঠিক ট্র্যাকেই আছি। তাহলে তোমাকে ভালোর দিকে পুশ করলে তুমি কি ভালো হবে? তবে তোমার অ্যান্টি সিম্বল আসলে অনেক বড় একটা ঝামেলা। ওইটা এতই ভয় পেয়ে আছে যে ডিভাইন সরসারির সিম্বলকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর ডিভাইন সরসারি এতটাই সেন্সিটিভ যে আমি একে লুকিয়ে ইনচানমেন্টের মতো ইউজও করতে পারবো না। আর এটা একবারে মাত্র 3টা সিম্বলই তৈরি করতে পারে। তখন জেরিল আর গ্রিম এসে লয়েডের সাথে কান্নাকাটি শুরু করে। জেরিল বলে, আপনি ঠিক আছেন মাস্টার লয়েড? গ্রিম বলে, এখনো আপনার লড়াই শেষ হয়নি, আমি জানি আপনি একে বাঁচাতে চান। জেরিল বলে, তবে সে দয়া পাওয়ার যোগ্য নয়। তখন লয়েডের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। লয়েড বলে, ও তোমরা। এরপর লয়েড তাদের দুজনকে 2 হাতের অংশ করে নেয়। তখনই গীতানে বলে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি অনেক নিশ্চিন্তে আছো। তোমার গানের সুরটা শুনে মনে হচ্ছে না একটু গোলমেলে অবস্থায় আছে? এটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমি যখন তোমাকে আমার জীবনের কাহিনী বলছিলাম, তখন আমার নিচে ছেড়ে দেওয়া ক্যামেরাগুলো গানের সোর্সের দিকে এগিয়ে যেতে শুরু করে। লয়েড বলে, আমি জানি। তুমি কি ভেবেছো আমি এসব বুঝতে পারিনি? এটা শুনে গীতানে চমকে যায়। তখন আমরা নিচে দেখি অনেকগুলো ক্যামেরা শিরোকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। তখন সারিয়া শিরোকে বলে, তোমার যতটা ইচ্ছা তুমি চিৎকার করতে পারো, হুঙ্কার করতে পারো, তোমার ওই হুঙ্কারই সুরে বদলে যাবে। তখন আমরা দেখতে পাই ঈশার তখনও তার সর্বোচ্চ দিয়ে গান গেয়েই যাচ্ছে। সে যে তার গান শুরু করেছিল, সেই গান সে এখনো থামায়নি। জেরিল বলে, তোমার এই গানের সুর শুনে গন্ডগোল মনে হচ্ছে, কথা বলছো না কেন? গ্রিম বলে, যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে তোমার কানে সমস্যা আছে। লয়েড বলে, আমি একটা বিষয় সবসময় ভাবতাম, তবে কখনোই করা হয়নি। তো গাইস, পাগলায় মনে হয় নতুন কোনো ম্যাজিক করব। তখন গীতানে লয়েডকে দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। আর সে ওই কথাটা ভাবে লয়েড বলেছিল, আমি শুধু একজন প্রিন্স, সেভেন্থ প্রিন্স। গীতানে বলে, কত বড় একটা ধোঁকা, যত সব আজে বাজে বিষয়বস্তু। সে এমনটা কিভাবে করতে পারে? লয়েড বলে, আর্থ, উইন্ড আর ওয়াটার, এই 3 এলিমেন্টকে একসাথে নিয়ে আসো। তখন গীতানে তো এসব বিষয় দেখে অনেক চমকে যায়। লয়েড বলে, নিজের চমৎকারী রূপ দেখাও, এটা সে বারবার বলতে থাকে। এরপর সে বলে, ট্রিপল ইনচেন্টেশন। আর তখনই লয়েডের পিউরিফিকেশন কাস্ট হয়ে যায়। গীতানে বলে, আমি এক সময় শুধু 3টা সিম্বলই ব্যবহার করতে পারি। আর আমি যদি এটা আর্থ, ওয়াটার আর উইন্ড সিম্বলের সাথে ইউজ করি, ও যেমনটা বলেছে, তাহলে আমি এই পিউরিফাইং ম্যাজিক থেকে আর বাঁচতে পারবো না। আর এই জন্যই আমার প্রত্যেকটা সিম্বলই কোনো কাজে আসবে না। এমনটাই যদি চলতে থাকে আমি খুব দ্রুতই হেরে যাব। আর তৃতীয় অপশন যদি এটা হয়ে থাকে, আমি ভালো হয়ে নতুন জীবন শুরু করতে হবে, এর থেকে ভালো আমি মৃত্যুকে বেছে নেব। তখন গীতানের কাছে আর্থ, ওয়াটার, উইন্ড আসলে গীতানে বলে, এক্সক্যালিভার। তখন লয়েড তার ম্যাজিক দ্বিতীয় স্টেজে নিয়ে আসে। সম্পূর্ণ মেঘের স্তরই বরফে পরিণত হয়ে যায়। তারপর সে আবার কাস্ট করে ট্রিপল ইনচেন্টেশন, ত্রাসিয়া ব্রুস্ট্রাসিয়া। এই ম্যাজিকের ঠেলায় আকাশের স্পেসই আলাদা হয়ে যায়। আর মানুষ উপরের দিকে তাকিয়ে দেখে বরফ হয়ে যাওয়া এক মেঘের স্তর সম্পূর্ণ সরে গেছে। জেরিল বলে, এখন ঠেলা সামলাও গীতান। গ্রিম বলে, প্রিন্স লয়েড, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, তবে এখন এটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে। গীতানে বলে, এখন তোমার রাগ হচ্ছে প্রিন্স লয়েড? এই ম্যাজিক পুরো দুনিয়াকে শেষ করতে পারে, সম্পূর্ণ দুনিয়াকেই ধ্বংস করে দিতে পারে। এরপর আমরা দেখতে পাই ভিউ অব দ্য সারফেস। বৃষ্টি বদলে যায় তুষার ঝড়ে। তখন সাধারণ লোকেরা অনেক ভয় পেয়ে যায়। তারা বলে, বৃষ্টি তুষার ঝড়ে কিভাবে বদলে গেল? তখন ওই জায়গার লোকেরা বলাবলি করছে, এটা কি হচ্ছে? পরিস্থিতি এত ভয়ানক কিভাবে হয়ে গেল? গডেস কি তাহলে এই পরিস্থিতির উপর ক্ষুব্ধ হয়ে গেছে? গ্যালিলিও বলে, আমি জানি এটা শুধু একজনই করতে পারে। লয়েড বলে, তুমি আমাকে এখনো প্রিন্স বলছো? আমি তো ভেবেছিলাম এই দুনিয়ার সবচেয়ে বড় হর্তাকর্তা আমি। তোমার এখনো কিছু হচ্ছে না কেন? তখন আমরা নিচের পরিস্থিতি দেখতে পাই।
তুষার ঝড়ের কারণে আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু তখনও ঈশার গান গেয়েই যাচ্ছে। আর র্যানও তখন শিরোর কাছে পৌঁছে যায়। তখন তো নিচে পুরো একটা হৈহুল্লোর অবস্থা, আর কিমেরা তখন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপর আমরা অ্যানাস্তেশিয়াকে দেখতে পাই, সে দান্তের সাথে দাঁড়িয়ে আছে। দান্তে বলে, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি গীতানের সাথে। অ্যানাস্তেশিয়া বলে, তোমারও তো এখানে থাকার কথা নয়। আচ্ছা, মাস্টার গীতানে কার সাথে ফাইট করছে? দান্তে বলে, হবে অনেক বড় সড়ো কেউ, এছাড়া আর কে হতে পারে? তার তো ইচ্ছাই ছিল এমন, সে এই দুনিয়ার বড় কোনো হর্তাকর্তার সাথে ফাইট করবে অথবা গডের মুখোমুখি হবে। আর যদি গড এমন পাগলাটে কাউকে থামাতে চায়, তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এটা তার কাছে তেমন বড় কিছুই নয়। অ্যানাস্তেশিয়া বলে, হ্যাঁ, এটা অনেক ইরিটেটিং। এরপর তো ঈশার একটা পর্যায়ে গান গাইতে গাইতে সুর আওলা ঝোলা হয়ে যায়। সে গানের ভিতরে উল্টাপুল্টা কথা কইতে শুরু করে। অনেকে বলছে, আরে এই গানটা শুনে এখন একটু অদ্ভুত মনে হচ্ছে না? তাও বলে, মনে হচ্ছে সে ফ্রি স্টাইলে গান গাওয়ার চেষ্টা করছে। গাইস, এই মাইয়া কি রাস্তায় প্র্যাঙ্ক শো করতেছে যে ফ্রি স্টাইলের গান বানাইবো? বুঝি না, এখন ইসোগাই এনিমের ভিতরেও ফ্রি স্টাইল গান আইসা পড়ছে। সিন চেঞ্জ হয় গীতানের দিকে। লর্ড তো গীতানের উপর অ্যাটাক করেই যাচ্ছিল। গীতানে তখনও থামে না। গীতানে বলে, আমাকে বলো এর মানে কি? এত বড় জীবন ব্যবস্থার মানে কি? এই ডিভাইন ট্রুথ, এর কি আসলেই কোনো অস্তিত্ব আছে, নাকি এটা শুধুই একটা ভণ্ডামি? এর উপর আসলেই কি বিশ্বাস করা সম্ভব? আমি উত্তর চাই, আমি জানতে চাই, আমাকে বলো। এখন আমি সীমা অতিক্রম করে ফেলেছি, আমার সাথে কি করবে? আমি চাই আমাকে যেন শাস্তি দেওয়া হোক। আমি নিজেকে মনস্টার করে ফেলেছি, পুরো দুনিয়ায় মনস্টার ছড়িয়ে দিয়েছি, পুরো দুনিয়াকে ধ্বংস করার চিন্তা করেছি, অন্যকে ধোঁকা দিয়েছি, নিজের বন্ধুদের, নিজের লোকদের ধোঁকা দিয়েছি। অ্যানাস্তেশিয়ার মতো নিষ্পাপ একটা মেয়েকে আমি আমার কাজের জন্য ব্যবহার করেছি, ঠিক ওর বাবার মতো। দেখো আমি কোথায় পৌঁছে গেছি, আমার সত্যিকারের ক্রোধের শক্তির মাধ্যমে। তো বলো, এখন আমার সাথে কি করবে? কেন? কোথায়? আমার কোনো শাস্তি কেন হয় না? আমি কেন এত অপরাধ করে যাচ্ছি? আমাকে কেউ শাস্তি কেন দিচ্ছে না? আমাকে আর কত সহ্য করবে? আর তার বিষয় কি বলবে? দুনিয়া একটা শিশুর হাতে পড়ে নষ্ট হওয়ার পথে। এইদিকে গীতানি এত সিরিয়াস কথাবার্তা কইতেছে, ওইদিকে লয়েড ফাইজলামি করে। গাইস, তখন আমরা দেখি লয়েড পৃথিবীর উপর ডলাডলি করতেছে, পৃথিবীরে গুতা মারে, আবার পানি ঢালে, কি না কি করে। তখন তো লয়েড পুরাই চিল মুডে। গীতানে তখন আরো বলে, সে এতটাই নিষ্পাপ যে নিজের পাপকর্ম থেকেই সে অজানা। আর এটা কোনো দুর্বলতা নয়, প্রোটেক্ট করার মতো এই দুনিয়ায় আর কিছুই বেঁচে নেই। এর কোনো কিছুই, কোনো অংশই গুরুত্বপূর্ণ নয়। তখন গীতানে তার পরিবারের একটা ভিশন দেখতে পায়। তার মেয়ে বলে, বাবা আপনি এসে পড়েছেন। মা দেখো, বাবা এসে পড়েছে। তখন আমরা দেখি গীতানের ওয়াইফ পিয়ানো বাজাচ্ছে। গীতানের ওয়াইফ বলে, তো তুমি অবশেষে ফিরে আসলে এত পরিশ্রমের পর। গীতানের মেয়ে বলে, তো আমি এখন বাবার সাথে গান গাইবো মা। গীতানে বলে, আমার সুর অতটাও ভালো নয়, আমি গান গাইতে পারবো না। এটা বলেই সে কান্না করে দেয়। এরপর বলে, গড, এটা একদমই ঠিক হচ্ছে না, আমার সাথে আপনি এমনটা করতে পারেন না। এই দিনটা আমি যখন পিওর হওয়ার আশায় পিউরিটিকে বারবার না বলেছি, আর এটা ওই সময়টাই ছিল যখন আমি আমার অতীতকে ভুলে গিয়েছি আর একটা সুন্দর খুশি অনুভব করতে শুরু করেছি। তখন গীতানে কান্না করতে শুরু করে। তার মেয়ে বলে, বাবা আপনি অনেক অদ্ভুত, হতে পারে আপনার গানের সুর অনেক খারাপ, তবুও আপনার গান আমার কাছে অনেক ভালো লাগে। তখন গীতানের ওয়াইফ তার মেয়েকে বলে, তোমার বাবা এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, তোমার বাবাকে এখন একটু আরাম করতে দাও। তখন গীতানের মেয়ে জড়িয়ে ধরে। গীতানে বলে, সত্যি বলতে আমার চোখে ভেসে ওঠা এই দৃশ্যগুলো তুমি আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত এন্টারটেইন করছো। এরপর গীতানে লয়েডের উপর লুমা ম্যাক্সিমা দিয়ে অ্যাটাক করে দেয়। এতে লয়েডের কিছুই হয় না, বরং লয়েড হাসতে থাকে। এটা দেখে গীতানে কেন যেন একটু প্রশান্তি ফিল করে। এরপর লয়েড ও গীতানের উপর তার লুমা ম্যাক্সিমা দিয়ে অ্যাটাক করে দেয়। তবে লয়েডের লুমা ম্যাক্সিমা ছিল অনেক বিশাল, আর এই লুমা ম্যাক্সিমা সম্পূর্ণ সেলুম কিংডমে ছড়িয়ে পড়ে। এরপর অ্যাটাক শেষে লয়েডের করা লুমা ম্যাক্সিমা অ্যাটাকে তুষার ঝড় সরে গিয়ে একটা ডিভাইন রেইনিং শুরু হয়, অথবা বলা যায় একটা আলোর বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নিচে থাকা সবাই অনেক প্রশান্তি ফিল করে। তখন তাও বলে, এ কি, এই ডিভাইন রেইনিং, এটা তো আমার ঘাওকে সম্পূর্ণ ঠিক করে দিচ্ছে। এই ডিভাইন রেইনিং এর বৃষ্টির ফোঁটা যেখানেই পড়ছে, পুরো জায়গাটা হিল হয়ে যাচ্ছে, পিউরিফাই হয়ে যাচ্ছে। দান্তে বলে, এ কি, ডিভাইন ক্লাইমেটের উল্টো প্রভাব? এটা কি আদেও সম্ভব? পিউরিফিকেশন এত বড় একটা পরিসরে? তখন অ্যানাস্থেশিয়ার একটা পাস্টের সিন দেখানো হয়। অ্যানাস্থেশিয়া বলছে, আবার বৃষ্টি হচ্ছে। গীতানে বলে, হ্যাঁ, এই বৃষ্টি সবসময় আমার সাথেই থাকে। অ্যানাস্থেশিয়া বলে, মনে হয় এটা আকাশের কান্না। গীতানে বলে, না, এমনটা মনে হচ্ছে আমার উপর কেউ থুতু ফেলছে। মনে হয় না আমার মৃত্যুর আগ পর্যন্ত আকাশ পরিষ্কার হতে দেখা যাবে। বর্তমানের সিন দেখানো হয়। অ্যানাস্থেশিয়া কান্না করে আর বলে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দিও। আমি গডকে দোষ দিয়েছি, আপনার দয়ার সুযোগ নিয়েছি, কখনোই আপনাকে ভালোভাবে বোঝার চেষ্টা করিনি। আমি যদি ওই দিন ওই জায়গায় না থাকতাম,
আমার বাবাকে থামাতে পারতাম তাহলে হয়তো মনে হয় এই বৃষ্টি সবসময় আমার উপরই পড়ছিল। দান্তে বলে, ধুর, কি একটা অবস্থা। পিউরিফিকেশনের এই বিষয়টাই আমার একদম পছন্দ নয়। পিউরিফাই হওয়ার পর মানুষ তার নিজের মনের কথা কখনোই লুকাতে পারে না। এরপর দান্তে অ্যানেস্থেশিয়ার মাথায় 2টা থাপ্পড় মারে, যার সময় দান্তে বলে, সরি, আমি আসলে দেখতে পাইনি। তখন র্যান বলে, লয়েড, অবশেষে শেষ হয়েছে, তাই না? তখন আমরা দেখতে পাই ওই শহরের সব লোকেরাই সবাই সবার কাছে ক্ষমা চাইছে। একটি বাচ্চা বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আমি খাবার সবসময় নষ্ট করি। আরেকজন বলছে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি আর কখনোই দেয়ালে পেন্সিল দিয়ে দাগাবো না। তখন ওই বাচ্চাটির মা বলে, আমাকেও ক্ষমা করে দিও, আমি তোমাকে আর কখনোই বকাবকি করবো না। তো এভাবেই সবাই সবার কাছে ক্ষমা চাইছিল। শিনচেন যায় লয়েডের দিকে, লয়েড গীতানের দিকে তাকিয়ে আছে আর গীতানে আকাশের দিকে তাকিয়ে আছে। লয়েড বলে, আমি এখনো শিওর হতে পারছি না, তোমার উপর এই পিউরিফিকেশন কি আসলেই কাজ করেছে, নাকি তুমি সবসময় এমন ছিলে? তুমি চাইলে বাকি আর্টস বিশপদেরও জোর করে নিজের প্ল্যানে ঢুকাতে পারতে, তাহলে তুমি এমনটা কেন করনি? গীতানে বলে, এই গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যাল, আমি ভেবেছিলাম যদি তোমার মতো কেউ আমার উপর অ্যাটাক না করতো, আমাকে থামানোর চেষ্টা না করতো, তাহলে হয়তো তারা আমাকে থামাতো না। ওই পরম নির্ণায়ক যাকে আমি নিজের হাতে বেছে নিয়েছিলাম, যদি আমি তাকে হারিয়ে দিতাম অথবা সে আমাকে হারিয়ে দিত, তাহলে এটাই লড়াইয়ের সর্বশেষ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। এটা পুরো ন্যায়পরায়ণতার সাথে হওয়া উচিত ছিল, যেন দুই পক্ষই তাদের আইডিয়ালসকে একে অপরের সামনে দাঁড় করাতে পারে। কিন্তু তবুও এমন কিছু লোক আছে যারা আমাকে তাদের থেকে কখনোই সরিয়ে দেয়নি। লয়েড তখন ভাবে সে কত সিরিয়াস। গীতানে আরও বলে, পরিশেষে যে আমাকে থামিয়েছে সে না গড ছিল না পিশাপেরা ছিল, সে ছিল একজন সাধারণ প্রিন্স, 7th প্রিন্স, আর চার্চের এক সাধারণ সিঙ্গার ছিল। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি, গড তার সুরের মধ্যে অসাধারণ কিছু দিয়েছে। তখন লয়েড বলে, তুমি কি জানো গীতান, ঈশার সিস্টার কেন হয়েছে? তখন ঈশার বলে, আমি গাইতে অনেক পছন্দ করি। এটা শুনে সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ঈশার আরো বলে, শুধু এটাই নয়, আমি গডকেও মনে প্রাণে অনেক সম্মান করি। আমার গান সবচেয়ে পছন্দ এই কারণে, কারণ আমি এই জিনিসটাই সবচেয়ে ভালোভাবে জানি, আর আমি চার্চে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে এটা করতে পারি। ব্যাবিলন বলে, তো এজন্যই তুমি এটা এবার জয়েন করেছো? ঈশার বলে, এবারের গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যাল অন্য সব ফেস্টিভ্যালের মতো হবে না, কারণ এটা একটা প্রতিশোধ ওই শয়তান পাদ্রির বিরুদ্ধে। যদি সে আসলে এখানে আসে তাহলে আমি তাকে ছাড়বো না। এটা শুনে গীতানে চমকে যায়। লয়েড বলে, অনেক ফানি, তাই না? আমি তো এর মধ্যে কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেল দেখছি না। হয়তো সবসময় ভুল আর ঠিক না ভেবে মাঝে মধ্যে এটাও ভাবা উচিত কোনটা করলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি তো আমার জীবন এভাবেই কাটিয়েছি। গীতানে বলে, যদি এই কথাটা আমাকে অন্য কেউ বলতো তাহলে হয়তো আমি কখনোই মানতাম না। আমি বলতে চাচ্ছি, আমি তো একবার মরেও গিয়েছি আমার আগের জীবনে। তখন লয়েড গুলের ওই তলোয়ারটা বের করে দেয়, গীতানাকে ওই তলোয়ারটা ফিরিয়ে দেয়। লয়েড বলে, আমি এটা পড়ে পেয়েছিলাম। গীতানে বলে, সে তার শেষ মুহূর্তে তোমাকে কি বলেছিল? লয়েড বলে, মনে নেই আমার, আমি জানি না, তবে গীতান, আমি লর্ডস আইল্যান্ডে তোমার অপেক্ষায় থাকবো। এরপর সিন চেঞ্জ হয়। অ্যালবার্ট আমাদের বলে, এই খবরটা পুরো সেলুম কিংডমকে চমকে দিয়েছিল। একটা টেররিস্ট অ্যাটাকের কারণে পোপ গীতানের মৃত্যু হয়। যে কাজটা একটা আননোন গ্রুপ কার্যকর করেছিল, তার বডি একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যালে পোপের ভেষ ধরে আসা এক লোক এই সম্পূর্ণ ইনসিডেন্টের জন্য দায়ী ছিল, আর সেই ছিল এর আসল মাস্টারমাইন্ড। এটা কি শুধুই গডের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ছিল? ওই মিস্ট্রিয়াস ক্রিমিনালের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, না এর কারণ জানা গেছে। সিন চেঞ্জ হয় পিশাবদের দিকে। রোজারিস বলছে, এটা কতটা ইরিটেটিং, আমরা এখনো তাকে খুঁজে বের করতে পারিনি, তবে আমি নিশ্চিত এটা পোপ গীতানেই করেছিল। থর বলে, ছাড়ো এসব বিষয় রোজালিস, অনেক পিশাবেরা এখন পর্যন্ত আসল ঘটনাটাই জানে না। তখন দান্তে এসে তাদের কাছে বলে, এখন আমাদের চুপ থাকাটাই ভালো হবে। বিষয়টা যেহেতু সেন্ট্রাল চার্চের, যদি মানুষেরা ডিভাইন টিচিং এর উপর প্রশ্ন তোলে তাহলে এটা দেশের শান্তিকে সম্পূর্ণ নষ্ট করে দেবে। রোজালিস বলে, আমরা এই বিষয়টা এভাবেই ছেড়ে দিতে পারি না, আমাদের চার্চের জন্য একটা নতুন লিডারের প্রয়োজন। তো আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করছেন, আমি আপনাদের পোপ হওয়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। দান্তে বলে, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। আমি আগেই একজনকে বেছে নিয়েছি যার পাবলিক সাপোর্ট এবং ট্যালেন্ট দুটোই আছে। সিনচেন যায় ঈশারের দিকে। ঈশার বলে, কি বললেন? দান্তে বলে, শুনুন, আপনি পোপ হওয়ার ট্রায়ালকে অ্যাকসেপ্ট করুন। অর্থাৎ গাইস, ঈশারকে পোপের জন্য নমিনেট করা হয়েছে। তখন তো ঈশার টাস্কি খেয়া যায়। ঈশার বলে, আপনি কি আমার সাথে কথা বলছেন? দান্তে বলে, আপনাকেই বলছি। ঈশার বলে, কেন? দান্তে বলে, কারণ আমাদের ইচ্ছা আপনিই পরবর্তী পোপ হবেন। তখন তো ঈশার একটা চিল্লানি মারে, আর ওই চিৎকার সম্পূর্ণ সেলুম কিংডম শুনতে পায়। এরপর আমরা দেখি সারিয়া মনের সুখে পিয়ানো বাজাচ্ছে। সারিয়া বলে, আমার ছোট ভাই মাঝে মধ্যে আমার কক্ষে এসে পড়ে, আমি হয়তো এখনো কাউকে বলিনি, সে তার জন্য খুবই কনভেনিয়েন্ট। তখন লয়েড সারিয়ার
সারিয়ার কাছে এসে বলে, দুঃখিত কথা বলার জন্য। তুমি পিয়ানো বাজানোতে এতটাই মগ্ন ছিলে যে তখনই সারিয়া বলে, লয়েড তুমি চার্চে এটা প্রেডিক্ট করে ফেলেছিলে। এরপর ওই সিনটা দেখানো হয়, লয়েড বলছে গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যালে অনেক বড় একটা অ্যাটাক হতে চলেছে, আর যখন এমনটা হবে তোমরা তোমাদের রিসাইটেল অবশ্যই চলমান রাখবে, কারণ এতে ফলাফলের উপর অনেক বড় একটা প্রভাব পড়বে। যখন মনে হবে শহরের পরিস্থিতি একটু বেশি খারাপ হয়ে গেছে তখনই তোমরা স্টার্ট করে দেবে। স্টেজের ব্যবস্থা আমি করে দেব। তখন সারিয়া বলে, কিন্তু কেন? তুমি শুধু আমাকেই কেন বলছো? লয়েড বলে, কারণ আমি যদি এটা অন্য কাউকে বলি তাহলে সে আসন্ন বিপদকে থামিয়ে দেবে। সারিয়া বলে, ঠিক বলেছ, আমাদের দুজনেরই সিক্রেট আছে। বর্তমানের সিন দেখানো হয়, সারিয়া বলে, তো আমাকে এখন বলো আমার পারফরমেন্স তোমার কাছে কেমন লেগেছে? আমরা দুজনেই জানি আমরা আসলে কে, আর কিছু বিষয়ের জন্য আমরা দুজনেই জীবন দিতে পারি। লয়েড বলে, হ্যাঁ, এইটা আমার দেখা সবচেয়ে অসাধারণ একটা রিসাইটাল ছিল। সারিয়া বলে, আমরা তার এমনভাবে পিছু নিয়েছি যেন বিদ্রোহ আমাদের পিছু পিছু এসে পড়েছে। তখন লয়েড শিরোর সাথে খেলা করতে শুরু করে। সারিয়া বলে, তুমিও অনেক ভালো করেছো লয়েড। তখন আসলে সারিয়া লয়েডের চাল ধরে ফেলে। লয়েড ভাবে স্পেল নোটেশন, সে আমার ইনচেন্টেশন ধরে ফেলেছে, সে আমার থেকে একবার দেখেই এই বিষয়টা কপি করে ফেলেছে। তখন লয়েড সারিয়াকে বলে, সারিয়া তুমি কি আমাকে মেঘের ওপর থেকেও শুনছিলে নাকি? এরপর লয়েড নিজেই তার মুখ চেপে ধরে আর হাসতে হাসতে বলে, আরে আমি এসব কি বলছি, আমি তো পুরোটা সময় ছোট্ট একটা জায়গায় লুকিয়েছিলাম, আমার তো এইসব অদ্ভুত বিষয়ের কিছুই মনে নেই। সারিয়া বলে, লয়েড গ্রেট অ্যাডমিন ফেস্টিভ্যাল আসলেই চমৎকার ছিল, তাই না? কোনো কিছুই বলা লাগবে না, যতক্ষণ এসব বিষয় আমার পথে বাধা না দেবে আমিও এর পথে বাধা দেব না। আমাদেরকে কেউই থামাতে পারবে না। আমার এটা ভালো লাগে যখন আমরা বিশ্বের সিক্রেটওয়ালা দুজন মানুষ একসাথে সময় কাটাই। সিন চেঞ্জ হয় লডসের দিকে। জেহেরিল বালতি নিয়ে দৌড়াতে দৌড়াতে এসেই বলে, মাইয়ারা কই গোসল করে? তখন গ্রিম জেহেরিলের থতমা বরাবর একটা লাথি মারে, আর গ্যালিলিও তখন উড়াধুরার নিয়ম ছাড়তে শুরু করে। আর সে আরো বলে, এই বাথ হাউসে প্রিন্স লয়েড ছাড়া আর কোনো পুরুষ ঢুকতে পারবে না। আয় হা গাইস, লয়েড দেহি এক্সক্লুসিভ পারমিশন দিছে। সিন চেঞ্জ হয় বাথ হাউসের দিকে। ঈশার তার পোপ হওয়ার প্রপোজাল নিয়ে অনেক চিন্তিত। পোপ হওয়া, মানুষের স্পিরিচুয়াল লিডার, এটা তো অনেক কঠিন, আমার মনে হয় না আমি এত বড় দায়িত্ব সামলাতে পারবো। সিলভা বলে, এটা তো আসলে অনেক বড় একটা কাজ। র্যান বলে, পোপ হওয়া এটা অনেক অ্যামেজিং, তাই না? তাও বলে, আমার তো একদম ফালতু মনে হয়। যদি তুমি পোপ হও তাহলে তুমি যেই ছেলেটাকে পছন্দ করবে তার সাথে দেখা করার কোনো সময়ই পাবে না। সিলভা বলে, ব্যাবিলন কি বলেছে? ঈশার বলে, সে তো শুধু ভালো বলেছে। আয় হা গাইস, ঈশার কি ব্যাবিলনের পছন্দ করে নাকি? কে জানে কোথায় কি ঘটনা, এখনো অনেক কিছু বোঝা বাকি। তখন ঈশার বলে, এক সেকেন্ড, তুমি এই বিষয়টা কেন জিজ্ঞেস করলে? তুমি আমার সামনে ওর নাম বারবার কেন নিচ্ছ? র্যান বলে, আমি যদি লয়েডকে আর দেখতে না পারি তাহলে আমার মন অনেক খারাপ হয়ে যাবে। তাও বলে, কি অদ্ভুত তাই না? র্যান সিলভা দুইটাই লয়েডের উপর ক্রাশ খাওয়া মাইয়া। তখন র্যান বলে, আমি এমনটা বলিনি, আর তুমিও তো ওই কন্টেস্টে ছিলে যে জিতলে লয়েডের সাথে ডেটে যেতে পারবে। তাও বলে, আরে ওইটা তো আমি তোমাদের রিয়াকশন দেখার জন্য করেছি। তখন আমরা লয়েডকে দেখতে পাই। লয়েড বলে, সিলভা শোনো, আমি কি এখন যেতে পারি? সিলভা বলে, না, আপনি এখন যেতে পারবেন না। তখন ঈশার আর র্যান বলে, লয়েড এখানে কি করছে? তারা অনেক চমকে যায়। তখন লয়েড পাগলাই বাবু সেজে বলে, এটা আগেও হয়েছে, তাই না? ঈশার বলে, লয়েড যদি এমনটাই চলতে থাকে তাহলে তারা আমাকে আসলেই পোপ বানিয়ে দেবে। লয়েড বলে, ও তাই নাকি? ঈশার বলে, তুমি যদি এভাবে বলতে থাকো তাহলে আমি তোমাকে পোপের জন্য নমিনেট করে দেবো কিন্তু। লয়েড বলে, এই চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে? ঈশার বলে, প্রিন্স অ্যালবার্ট তো পিসাব দান্তেকে অনেক বড় বড় কথা বলছিল, তুমি নাকি তোমার অসাধারণ ডিটেকটিভ পরিকল্পনার মাধ্যমে এই সম্পূর্ণ সমস্যার সমাধান করেছো। তখন লয়েড ভাবে, আরে আমার পাগলা ভাই রে। তখনই সিলভা বলে, এমনটা কখনোই হবে না। প্রিন্স লয়েড শান্তিতে আমার সাথে সবসময় রাজপ্রাসাদে থাকবে, আমি তাকে কখনোই পুরো দুনিয়ার সামনে শোপিস হতে দেব না। তখন ঈশার আর সিলভা লয়েডকে নিয়ে টানাটানি শুরু করে। ঈশার বলে, শোপিস মানে? তার মানে সবার সামনে থাকা। তখন আমরা সারিয়াকে ওই জায়গায় দেখতে পাই। সারিয়া বলে, শোপিস থাকতে তুমি তো সবচেয়ে বেশি পারদর্শী ঈশার। আসলে এই কথাগুলো সারিয়া আসলে একটা পাথরকে বলছিল। ঈশার বলে, ওইটা আমি নই, ওইটা তো একটা পাথর। সারিয়া বলে, তোমার কি মনে আছে যখন আমি প্রথম রিসাইটেল করেছিলাম তুমি আমার বারবার পিছু নিচ্ছিলে যেন আমি তোমার সাথে গান গাই? তখন ঈশার বলে, আমি শুধু তোমার সাথে গাইতে চাই। আর একটা পাস্টের সিন দেখানো হয়। ঈশার বলছে, তোমার রিসাইটেলে এত লোক আসে, তার সাথে যদি আমি গানও গাই তাহলে তো আরো অনেক লোক আসবে, আর আমি এজন্যই তো গান গাই যেন লোকেরা আমার গান শুনে তাদের মন ভালো হয়ে যায়। তখন সারিয়া বলে, তার মানে তুমি শুধু আমাকে আর চার্চকে প্ল্যাটফর্মের মতো ইউজ করতে চাও? ঈশার বলে, আরে না না, এমনটা নয়, তুমি কি বলছো এসব? এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। সারিয়া বলছে, ওই জায়গায় শুধু অনেক লোক থাকবে না, তোমার গান পুরো দুনিয়া শুনবে, আর তোমার সুর ছড়িয়ে পড়বে পুরো দুনিয়ায় যদি পোপ হওয়ার প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার করতে পারো। তখন আমরা দেখতে পাই সারিয়া আবার একটা খেলনা হাঁসের সাথে কথা বলছে। ঈশার বলে, সারিয়া ওইটাও আমি নই, ওইটা একটা হাঁস। হ্যাঁ,
সে ঠিক বলেছে, আমার গান সবাই শুনবে, আমার সুর পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এরপর সিন চেঞ্জ হয়, ঈশার পোপ হয়ে গান গাইতে শুরু করে আর তার গান সবাই শুনছিল। আমরা দেখি গীতানেও তার গান শুনছিল। এর সাথে আমরা কিছু অদ্ভুত লোক দেখতে পাই। আর গাইস, আমার ওপিনিয়ন চাইলে তাদের দেখে আমার মোটেও সুবিধান মনে হচ্ছিল না। এরপর আমরা অনেক উঁচু একটা টাওয়ারে একটা ছেলেকে দেখতে পাই যার চোখে অ্যানেস্থেশিয়ার মতো কাপড় বাঁধা। লয়েড ওই ছেলেটিকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। আর গাইস, আমি এই ছেলেটার এই কথা পুরো এনিমে জুড়ে আপনাদের বলে আসছিলাম। এখন গাইস, এর সাথে আবার কি ঘটনা ঘটবে কে জানে। পরে দেখা যাবে সে কেন পিউরিফাই হয় না, কারণ তার কানে শব্দ শুনতে পায় না, তার কান ফাড়া। কে জানে কি রহস্য। তো সিজন 3-র জন্য অপেক্ষা করুন, আমিও অপেক্ষায় আছি। যেমনটা বলেছিলাম, হয়তো 26-এ না হয় 25-এর শেষের দিকে আসতে পারে। এটা আমি শিওর নই, বাট কিছু আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছি। আর গাইস, সিজন 3-ও হয়তো ফাটাফাটি হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে নতুন কোনো ঘটনা আসতে চলেছে। তো গাইস, আপাতত আমাদের এই এনিমের এক্সপ্লেন এখানেই শেষ। আর আমি আপনাদের জন্য সামনের সপ্তাহে ক্ল্যাভিটাস এনিমেটা শেষ করে একটা নতুন চমৎকার এনিমে নিয়ে আসবো। বাট আমি কয়েকদিন কনফিউজ ছিলাম, যেটা ভেবেছিলাম সেটাই আনবো নাকি আরেকটা এনিমে দেখেছি যেটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে সেটা আনবো। তো পরে ভাবলাম না, উড়াধুরা মাথা নষ্ট জিনিস দিয়ে লাভ নেই, শিডিউল অনুযায়ী কাজ করাটাই বেটার হবে। কারণ গাইস, এই এনিমেটা দেখে আপনারা অনেক মজা পাবেন। একে তো এটা একটা ইসোকাই, তার উপর আবার এই এনিমেতে কমেডি ভরপুর। এক কথায় এই এনিমেটা পুরোই একটা জাগানাকা এনিমে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।